দেখেন আমাদের সন্তানেরা উচ্চারণ করতে পারে, বানান করে উচ্চারণ করতে পারে, রিডিং করতে পারে না। সেখান থেকে তাদেরকে রিডিং শেখাতে হলে আমাদেরকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। এই কথাগুলো প্রত্যেকে খেয়াল করবে ইনশাআল্লাহ। নার্সারি কায়দা বিভাগ থেকে যে সকল ছাত্রছাত্রীগণ পরীক্ষায় ভালো ফলাফল করবে তাদেরকে নাজেরা গ বিভাগে উত্তীর্ণ করা হবে। পর্যায়ক্রমে গ থেকে খ গ্রুপে যাবে। গ থেকে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করলে খ গ্রুপে যাবে। খ থেকে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করলে ক বিভাগে যাবে এবং ক থেকে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করলে হিফজ বিভাগে উত্তীর্ণ হবে। প্রশ্ন, নাজেরা গ গ্রুপের পড়া কি? প্রত্যেকে পড়াটা খেয়াল করুন। আপনাদের সন্তান কোথায় যাবে এখন? যাদের সন্তান ভালো ফলাফল করেছেন তাদের সন্তান নাজেরা গ গ্রুপে উত্তীর্ণ হচ্ছে। উত্তর, যে সকল ছাত্রছাত্রীগণ কায়দা বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে নাজেরা গ বিভাগে আসবে ওই ছাত্রছাত্রীদেরকে প্রথমত কোরআন শরীফের 30 পারা থেকে পড়ানো শুরু করবে। আবার বলছি, যে সকল ছাত্রছাত্রীগণ নার্সারি নুরানি বিভাগ কায়দা থেকে কায়দা শেষ করে নাজেরা গ গ্রুপে আসবে ওই সকল ছাত্রছাত্রীগণ কোরআন শরীফের 30 পারা থেকে শুরু করা হবে। পড়া কোথা থেকে শুরু হবে? প্রথমে সবক বানান পদ্ধতি তাড়াতাড়ির পাশাপাশি উচ্চারণ শেখাবে। আবার বলছি, আমরা যখন নাজেরা গ্রুপে ঢুকছি, ঢোকার পরে আমাদের সন্তানেরা কি পড়বে? নাজেরা পড়বে। নাজেরাটা প্রথমে বানান পদ্ধতি তাড়াতাড়ি করবে। কি পদ্ধতি? এখন তাড়াতাড়ি পারে, তার থেকে আরো ফাস্ট করবে, আরো তাড়াতাড়ি করবে নাজেরাটাকে। যেমন হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহামদাল পেশ দো, আলহামদুল লাম লাম জের লিল লাম খারা জবর লা, আলহামদুলিল্লাহ হাজির হি, আলহামদুলিল্লাহ রবা জবর রব লাম জের বিল, রব্বিল আইন খারা জবর আলাম জবর লা, আলাম মিম ইয়াজের মিন নুন জবর না, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হামজা র জবর আর, রা হা জবর রাহ, আর রাহ মিম খারা জবর মা, আর রহমান নুন রা জবর নির, আর রহমানির রা জবর রা, আর রহমানির রা হা ইয়াজের হি মিম জের মি, আর রহমানির রহিম। এইভাবে বানান পদ্ধতিটা আরো তাড়াতাড়ি হবে। এই পড়াটা চলবে 1 মাস। 1 মাস যখন এই পড়াটা চলবে, এই 1 মাসের মধ্যে ওদের রিডিংটা মুখে চলে আসবে। কেমন আসবে এটা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। 1 মাসের পড়া বুঝে নিবেন। বানান পদ্ধতি যখন ওদের ভিতরে ফার্স্ট ঢুকে যাবে, ওদের ভিতরে যখন এই জিনিসটা একদম ইজি হয়ে যাবে, তখন ওরা ওই বানান পদ্ধতি আর করবে না। তখন কি করবে? আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটা হচ্ছে বানানটা স্প্লিট করার কারণে এইভাবে রিডিংটা ওদের মুখে চলে আসবে। তাহলে বানানটা করার কারণে কি আসলো? রিডিংটা চলে আসলো। ভাঙ্গা ভাঙ্গা রিডিং আসবে, বুঝবে না? কি রিডিং আসবে? ভাঙ্গা ভাঙ্গা রিডিং আসবে। এই 1 মাস পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকবে। ওস্তাদগণ এভাবে পড়াবে। আমি কিন্তু ওস্তাদের সিলেবাসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। 1 মাস পরে আর বানান চলবে না। 1 মাসের মধ্যে বানান করে রিডিং শেখানো হবে। 1 মাসের পরে বানান আর চলবে না। তাহলে 1 মাসের পরে কি চলবে? শব্দ উচ্চারণ করে রিডিং চালু করবে। শব্দ উচ্চারণের প্রতি মাস্ক করাবে। যেমন একজন উস্তাদ 10 জন বাচ্চা নিয়ে বসলো। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওস্তাদ আলামিন পর্যন্ত 3 ধাক্কায় শেষ করেছে। এবার এই আয়াতটাকে 2 ভাগ করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। বুঝেন নাই? আবার বুঝাচ্ছি। আলহামদুলিল্লাহি, এখানে একটা ভাঙা পড়ছে, বাচ্চারা বলবে আলহামদুলিল্লাহি, এটাকে কয়েকবার মাস্ক করাবে। তারপরে দ্বিতীয়টা আবার ধরবে। আয়াত কিন্তু একটা, দুইটা নয়। রাব্বিল আলামিন, এটাকে বেশ কয়েকবার উস্তাদ নিজে মাস্ক করাবে, পড়াবে। মাস্ক মানে উস্তাদ উস্তাদের মতো করে আনার চেষ্টা করবে যে এই সন্তানগুলো যেন আমার সন্তান আমার মতো করে পড়ে। এটা গেল দুই ভাঙায় একটি আয়াত। যখন এই বাচ্চাটা একটি আয়াতকে দুই ভাঙায় 10 বার, 20 বার, 25 বার পড়বে, তখন এই আয়াতটা ওর জন্য সহজ হয়ে গিয়েছে না? এবার আসবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন, সবাই বলবে। আবার বলেন, আবার বলবে। এভাবে এটা আর 5 মিনিট 7 মিনিট ওস্তাদ নিজে করাবে। এভাবে যদি আমরা একটা পারা পড়ি, 30 নাম্বার পারাটা এক পারা পড়ি, 1 মাস, 2 মাস, 3 মাস, কয় মাস? 3 মাসের টার্গেট। গ্রুপ কয় মাসের টার্গেট? 3 মাসে ওস্তাদ রিডিং চালু করতে হবে। এটা ওস্তাদের দায়িত্ব। কেউ যদি প্রশ্ন থাকে বলবেন, এটা ওস্তাদের দায়িত্ব। আচ্ছা, রিডিং চালু করতে গিয়ে ওস্তাদ শুধু রিডিংই পড়াবে না? রিডিং পড়াবে না, গ্রামার, তাজবিদ, মাখরাজ এটাকে সাথে সাথে প্রয়োগ করবে। নাজেরা গ গ্রুপে তাজবিদকে 3টি ভাগ করা হবে। কয়টি ভাগ করা হবে? প্রথম অংশ নাজেরা গ গ্রুপে দিবে, মাখরাজ সহকারে আংশিক কিছু তাজবিদ দিবে। প্রত্যেকে কথা বুঝবো। অনেকে প্রশ্ন থাকবে, হুজুর তাজবিদ নিয়ে আলোচনা নয় কেন? তাজবিদকে শিখাবেন না? অবশ্যই শিখাবে। তাজবিদ মাখরাজ শিখাবে, মধ্যে তবাই শিখাবে, আরজি শিখাবে, মুনফাসিল মুত্তাসিল। কয়টা মাদ শিখাবে বলেন? মধ্যে তবাই, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল। বাচ্চাকে মুখ চালু করার জন্য প্রথমত এই 4টা মাদকে প্রয়োগ করা হবে পড়ার মধ্যে। মুখ চালুর জন্য মাদকে 4টা না, মাদের 4টা না। আমি প্রথমেই বলছি মাদটাকে 3টি ভাগ করবে। মাদটাকে কয়টি ভাগ করবে? আপনার সন্তান হরকত পারে? একটু মুখে বলবেন। আপনাদের সন্তান হরকত জানে? মধ্যে তবাই বোঝে? মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, এটা বোঝে? পড়াটা ভালো করে বুঝে নেন বোন, না হয় নিজেই মানে প্রশ্নের মধ্যে থাকবেন, আরে আমি কথা বুঝি নাই। এখানে বোঝানোর জন্য এই আলোচনাগুলো সাধারণত করা হয় না অভিভাবকদের সাথে। আমরা করি এই জন্য আপনাদেরকে বোঝাতে পারলেই আপনার সন্তানকে বোঝাতে পারবো। আপনি বুঝলে প্রশ্ন থাকবে না আপনার কাছে, আপনি বারবার এই প্রশ্ন নিয়ে আসবেন না, হুজুর কি পড়ে, আমি তো কিছু জানি না, এই প্রশ্ন থাকবে না। এই প্রশ্ন না থাকার জন্যই অভিভাবকের উপস্থিতিতে 25 মার্কের পরীক্ষা দিয়েছে। আশা করি পরীক্ষার পরে অনেকে ফ্রেশ হয়ে গিয়েছেন যে আমার সন্তান কি পারে, ওস্তাদেরা কি করে, এটা অনেকে ক্লিয়ার হয়ে গেছেন। যে সব প্রশ্নটা ছিল এটা তার 2টা লাভ। 1 প্রতিষ্ঠানের লাভ, 2 অভিভাবকের লাভ। প্রতিষ্ঠানের লাভ কি? প্রতিষ্ঠানের লাভ বাচ্চাদেরকে ওস্তাদরা কি পড়ালো, ওস্তাদ কতটুকু শিখালো, এটা প্রতিষ্ঠান জেনে নিল, ওস্তাদ থেকে পড়ার হিসাব নিল। দ্বিতীয়ত অভিভাবক তার সন্তানটা জানুয়ারি মাস থেকে 10 মাস এই অক্টোবর মাস পর্যন্ত 10 মাস এই প্রতিষ্ঠানে দিয়ে তার সন্তান কি শিখলো সে তো জানে না। তার জানা দরকার তার সন্তান পারে কিনা। যখন পারে তখন অভিভাবক সার্থক যে আমি একটা মাস যে পরিশ্রম করলাম, এত কষ্ট করে এই প্রতিষ্ঠানে নিয়ে আসলাম, আমি যে সকালে টাইম টু টাইম ঘুম থেকে উঠে গেলাম, আমার সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে আসলাম, আবার নিয়ে গেলাম, এই পরিশ্রমটা মাস শেষে বেতনটা দিলাম, আমি তো একটা এখানে ব্যালেন্স দিচ্ছি, এই ব্যালেন্সটাকে আমার কাজে লাগলো কি লাগলো না, এটা প্রত্যেকের জানার অধিকার আছে। প্রত্যেকজন অভিভাবক এটা জানা অবশ্যই আবশ্যক, এটা তাদের। এই জন্য এটা করা, তাহলে আমরা উভয়ে লাভবান হলাম। যতটুকু দেখলাম বাচ্চাদের পড়া, আপনারাও লাভবান হলেন, আমরা যারা প্রতিষ্ঠান চালাচ্ছি আমরাও লাভবান হলো। ওস্তাদরা খুশি হলো যে ওস্তাদরা ভালো কিছু বেনিফিট আমাদেরকে দিতে পেরেছে। তারা যেই পরিশ্রম করেছে, তারা যেই চেষ্টা করেছে, তাদের চেষ্টার মূল্য দেওয়া যাবে না কখনো। এরা দিল থেকে কাজ করে, ওরা মন থেকে কাজ করে, ওরা চিন্তা করে সবসময় এই সন্তানটা আমার, এটাকে আমাকে একটা পর্যায়ে নিতে হবে, এটাকে এমন একটা জায়গায় নেব যেন প্রত্যেকটা বাচ্চা একটা সময় আমার জন্য দোয়া করে, আমার ওস্তাদ আমাকে এত পরিশ্রম করে, এত সুন্দর করে বুঝিয়ে, এত চিন্তা করে আমাকে পড়িয়েছে, যে সেই ওস্তাদের
কখনো ভুলে যাওয়ার মতো না উস্তাদকে। ঠিক তেমনি ভাবে আপনারা অভিভাবকও অনেক পরিশ্রম করেছেন, আপনাদের পরিশ্রমের হিসাব দেওয়া যাবে না। অনেক সময় অনেক কথা বলি, অনেক সময় অনেক কথা বলে ফেলি, একটু রাগ করেই বলি, মাদ্রাসায় কেন নিয়ে আসেন না? আপনাদের অনেক মানে ত্যাগ স্বীকারের পরেও আপনারা মাদ্রাসা করেছেন, কন্টিনিউ মাদ্রাসা আসার চেষ্টা করেছেন। যেদিন পারেন নাই জানাইছেন, কোনো সমস্যা থাকলে জানাতে পারেন নাই, এতে মনে কষ্ট নাই, আমার কথায় মনে কষ্ট নিয়েন না। আমি সার্বক্ষণিক আপনাদের সন্তান যদি মাদ্রাসায় আসে তাদেরকে ভালো কিছু দিতে পারবো এই চেষ্টা করি আপনাদেরকে। আমি বারবার আপনাদেরকে নক করছি, বারবার ডিস্টার্ব করেছি, অনেকে রাগ হয়ে গেছেন যে হুজুর এত নক করে কেন। এইটা করার উদ্দেশ্য আজকে এটা ফল পেয়েছেন, এই চিন্তাটা মনের মধ্যে নাই, মাথার মধ্যে নাই। হুজুর যেটা করছে এটা আমাদের সন্তানের জন্য করেছে। সবচেয়ে খুশি হবে যখন রেজাল্টটা ঘোষণা করবো। আশ্চর্যজনক রেজাল্ট করেছে বাচ্চারা। আমি নিজে কল্পনার বাহিরে। আমি বলছি হুজুর এতজন বাচ্চা করা যাবে কিনা, ওস্তাদরা তখনই টার্গেট নিয়েছে ইনশাআল্লাহ আমরা করে দেব। এটা আপনাদেরকে জানাই নাই আমি। বছর 3 মাস যখন চলে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে ওস্তাদদেরকে আমি টার্গেট দিলাম, ওস্তাদ আমাকে এই কয়টা বাচ্চা দিতে পারবেন? 3 জন ওস্তাদ আমারে বললো ওস্তাদ আপনি টেনশন করেন না, আমরা বলছি একটা চ্যালেঞ্জ নিলাম, এই বছরে বেশিরভাগ স্টুডেন্টকে আমরা নাজেরা বিভাগ উত্তীর্ণ করব। আমি বললাম কি এমনি উত্তীর্ণ করবে না পড়াইয়া? বললো যে আমরা পড়াইয়ে করব, আপনি একটা সময় দেখবেন। তখন আমি বলছি আপনাদের জন্য একটা গিফট থাকবে যদি আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। ঠিক তেমনি ভাবে তিনারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। গতকালকে রাত্রে 3 জন ওস্তাদ আইসা বলছে ওস্তাদ আমরা তো আপনি তো এই যে সিস্টেম করছেন আমরা কখনো কল্পনা করি না যে অভিভাবকের সামনে রেখে বাচ্চাদের পরীক্ষা নেবেন। এই চিন্তা আমাদের কখনো ছিল না। এই চিন্তা যদি থাকতো আমাদের ফিলিংটা আরো বেশি হতো, আমাদের চিন্তাটা আরো বেশি হতো। আমরা তো জানি যে আপনি পরীক্ষা নেবেন, আপনি যে অভিভাবকের সামনে পর্যন্ত এই বাচ্চাকে বসাবেন এটা আমাদেরকে জানেন। তারপরে শুকরিয়া আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা পারছে, এটা আপনি কাউন্ট করছেন এবং অভিভাবকের সামনে করছেন, এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আমরা নিজেকে গর্বিত মনে করি যে আমরা বাচ্চাদেরকে পড়িয়েছি। এটা খুব ভালো লাগছে, তখন খুব নিজের কাছে আনন্দ লাগছে। ওস্তাদদের এত বড় একটা চাওয়া পাওয়া, ইনাদের মনের মধ্যে এত বড় একটা আনন্দ, এটা কাদেরকে নিয়ে? ইনাদের সন্তান, আপনাদের সন্তান, আমাদের সন্তান, তাদেরকে নিয়ে। তো সেখান থেকে নাজেরা বিভাগের পড়া নিয়ে আলোচনা করতে গিয়ে ওদের গিয়েছি। তো নাজেরা বিভাগের এই 3 মাস, কয় মাসের টার্গেট আপা ভাই? কয় মাসের টার্গেট? 3 মাস। 3 মাসের নাজেরা কেমন হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 3 মাসে তাজবিদ কয়টা শিখাবে? প্রয়োগ করবে, শিখাবে অনেক। প্রয়োগ করবে কয়টা? 4টা। কি কি? মধ্যে তো ভাই পারেনি, মধ্যে তো ভাই পারেনি, পারে তো। হরকত পারে তো, হরকতের উচ্চারণের মাধ্যে তো ভাই দিয়ে আমরা কায়দা বিভাগ শেষ করেছি, অন্য কিছু নয়। তানবিন, হরকতের উচ্চারণ, জজম ও তাজদিদ দিয়ে আমরা কায়দা বিভাগ শেষ করেছি। সেখান থেকে আমরা এখন নাজেরা বিভাগে পদার্পণ হচ্ছি। নাজেরা বিভাগের কাজ হচ্ছে প্রথমত বানান স্পিড করবে, খুব গতিতে চলবে বানান। বানান যখন গতিতে চলবে তখন শব্দ উচ্চারণ মুখে চলে আসবে, যখন শব্দ চলে আসবে তখন রিডিং চলে আসবে। রিডিং প্রথমত 3 ভাগে ভাগ করে রিডিং পড়াবে, বুঝিয়েছিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু এক ভাগ, লিল্লাহি আরেক ভাগ, রাব্বিল আলামিন 3 ভাগ। এটা এবার হবে 2 ভাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত 3 ভাগ থেকে কয় ভাগে আসলো? 2 ভাগ। 2 ভাগ থেকে পুরো একসাথে চলে আসবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি আয়াত, পরের আয়াত 3 স্টাইলে পড়ানো হবে, তারপর 2 স্টাইলে পড়াবে, তারপর একসাথে চলে আসবে। তাহলে 1 মাস যদি আমরা এইভাবে পড়াই, 1 মাস যদি এভাবে সামনের দিকে আগাই, তাহলে বাচ্চাটাকে রিডিং শিখবে কি শিখবে না? শিখবে কিনা? যে পদ্ধতি বললাম ক্লাসে এইভাবে আমরা পূর্বের দিনও আমরা এইভাবে পড়িয়ে আসছি। তো আমাদের গত বছরের নার্সারি বাচ্চাগুলো ছুটি হয়ে গেছে, হয়তো আমি কয়েকটা বাচ্চাকে সামনে এনে দেখাইতাম ওরা রিডিংটা কেমন করে। আপনার আরো মানে ইয়ে হইতেন, আগ্রহ হইতো আপনাদের, ওই বাচ্চাগুলো নিয়ে আসতেন। আলহামদুলিল্লাহ ওরা অলরেডি গ গ্রুপ থেকে ক গ্রুপে গেছে গা, এখন ওরা খ গ্রুপ থেকে ক গ্রুপে যাবে। আগামী 3 মাসের মধ্যে ওই বাচ্চাগুলো 19টা বাচ্চা হিফজ দিবে আগামী 3 মাসের মধ্যে। আমাদের ধারাবাহিকভাবে টার্গেট নেওয়া, কাজ করা, এই দ্বারা আমরা সামনে নিয়ে আসছি। পরের 2 মাস কি করবে?
এই এক পারা শেষ হয়ে গেলে হয়তো 29 পারা ধরবে, 29 নাম্বার পারা, 30 পারা শেষ হয়ে গেলে কি করবে, 29 নাম্বার পারা ধরবে। এক মাসে কিন্তু আবার 30 পারা শেষ করবে না, মনে রাখবেন, এক মাসে কিন্তু 30 পারা শেষ করবে না। শিক্ষার দরকার, পারা শেষের দরকার নাই। কি দরকার? শিক্ষাটা ভিতরে ঢোকার দরকার না, পারা শেষ করার দরকার। হ্যাঁ, আমার যদি বলেন আপনি এখন আজকের মধ্যে না আগামী 10 দিনের মধ্যে একটা বাচ্চার কোরআন শরীফ শেষ করায় দেখান আপনার নাজেরা বিভাগে, আমার 10 দিনও লাগবে না। কারণ ওরা রিডিং পারে, ওরা দৌড়ায়, দিনে 2 পারা 3 পারা পড়বে। 3 পারা যদি একদিনের পরে 3 10 30, 30 দিন 10 পারা শেষ। ওদের হয়তো নাজেরাটা পড়তে আমরা যারা হাফেজ তারা 20 মিনিটে পড়ি, ওরা 40 মিনিটে পড়বে এক পারা। কথা বুঝে নিন, আমরা যারা হাফেজ আমরা এক পারা কয় মিনিটে পড়ি, তাড়াতাড়ি পড়লে 20 মিনিট, ওরা তাড়াতাড়ি পড়লে কয় মিনিট, 30 মিনিট বা 40 মিনিটে এক পারা পড়বে। তাহলে এক পারা যে 40 মিনিট লাগে, ও মাদ্রাসা সকাল থেকে আসে আর 7টা থেকে ক্লাস শুরু করে, 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা করে, এখানে এক পারা হয়ে যাবে, 1 ঘন্টায় ধরলাম। আবার 2:30 থেকে শুরু করে 2:30 থেকে আসর পর্যন্ত এখানে 2.5 ঘন্টা, এখানে 2 পারা হয়ে যাবে, দিনে 3 পারা, 10 দিনে খতম শেষ। তাহলে দরকার কি, খতম না শিক্ষা? কথা বুঝছেন, খতম দরকার না শিক্ষা দরকার? শিক্ষা। যেহেতু আমাদের সন্তানগুলিকে প্রাথমিক শিক্ষার পাশাপাশি কোরআনে হাফেজ ও হাফেজা হিসেবে গড়ে তোলার জন্যই এই প্রতিষ্ঠানে আমরা দিয়েছি, সেজন্য আমরা শিক্ষাকে প্রাধান্য দিব। কাকে প্রাধান্য দিব? শিক্ষাকে, পারাকে নয়। আপনি যদি এক পারা একটা বাচ্চা পড়তে পারে, আপনি কোরআন শরীফের 15 নাম্বার পারা খুলে দিবেন, বাবা তুমি এখান থেকে পড়ো, এখান থেকে পড়ো, ওই বাচ্চা এখান থেকে পড়ে দিবে। কেমন পড়বে? ওই যে উস্তাদ যেভাবে শিখাই দিচ্ছে ওখান থেকে পড়বে, হয়তো তুলনামূলক একটু বেজে যাবে, একটু কে হবে। তো আমরা 3 মাসে 1 পারা অথবা 1.5 পারা, বেশি গেলে 2 পারা যাবে না, 2 পারা পর্যন্ত আমি নিব না, আমি 1 পারা অথবা 1.5 পারা, 30 নাম্বার পারা, 29 নাম্বার আধা পারা, এরকম একটা টার্গেট আমি 3 মাসে উস্তাদদের দিব। বুঝতে পারছেন? কথা বুঝেছেন? তাহলে দরকার কি, রিডিং শেখা, তাজবিদ সহ রিডিং শেখা। তারপরে এই 1.5 পারার মধ্যে ওদের পরীক্ষা হবে 3 মাস পরে, হতে পারে অভিভাবকের উপস্থিতিতে, না হয় আমরা উস্তাদরাই নিয়ে নেব। যখন মনে করবো যে অভিভাবকে এখন দরকার, একটা লাস্ট টাইম আছে না, লাস্ট টাইম হলে বেটার হয়, নাহলে আপনারও বিরক্ত হয়ে যাবে, হুজুর কয়দিন পর পর ডাকে। তো লাস্টে হলে যেমন এই বছরের শেষে করবো আমরা, অভিভাবকের উপস্থিতিতে যে পরীক্ষাটা বছর শেষে করব, প্রত্যেক পরীক্ষায় করব না। এখান থেকে যখন বাচ্চারা পরীক্ষা দিবে, গ গ্রুপে যে বাচ্চাগুলি পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হবে তারা খ গ্রুপে যাবে। এবার খ গ্রুপ পড়া কি? খ গ্রুপের পড়া আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন। এই পড়া নিয়ে গ গ্রুপে ঢুকবে, বুঝাইতে পারলাম? এই পড়া নিয়ে গ গ্রুপে ঢোকার পরে গ গ্রুপে ওদের রিডিং চালু হবে, তাজবিদ পূর্ণাঙ্গ বোঝানো হবে, পড়ার মধ্যে প্রয়োগ করা হবে। গ গ্রুপ থেকে ক গ্রুপে যাবে, ক গ্রুপে রিডিং চালু করবে, দৌড়াবে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আযওয়াজা ওয়া জা'আলনা নাওমাকুম সুবাতা ওয়া জা'আলনা আল-লাইলা লিবাসা ওয়া জা'আলনা আন-নাহারা মা'আশা। দেখবে আর দৌড়াবে, দেখবে আর দৌড়াবে, তাজবিদ সহ। ওর বাজার কোনো অপশন ক গ্রুপে থাকবে না, খ গ্রুপে বাজার অপশন থাকতে পারে। ক গ্রুপ এভাবে হবে, ক গ্রুপের পরীক্ষায় তার থেকে স্পিডে পড়তে হবে, তারপরে বোঝাতে হবে কোন গুণা হয়েছে, কোন মাদ হয়েছে, কোন মাফরাদ হয়েছে, কোন সিফাত হয়েছে, এই অক্ষরটা কোন সিফাত থেকে এসেছে, এটা ক গ্রুপ থেকে আমরা কমপ্লিট করে হিফজখানায় আমরা দিব ইনশাআল্লাহ। তাহলে আমাদের আগামী 1 বছরের টার্গেট 9 মাসের কোর্স। কয় মাসের কোর্স? বুঝে নেই, কয় মাসের কোর্স? গ্রুপ কয়টা? 3টা। কয় মাস? 9 মাস। 3 3 9 মাস। গ্রুপ হচ্ছে 3টা। চলে আসি, আমরা শুরু করবো কোত্থেকে? গ গ্রুপ থেকে। কোত্থেকে শুরু করব? গ গ্রুপ। আমাদের সন্তানরা কায়দা শেষ করে কোন গ্রুপে যাচ্ছে? গ গ্রুপে। গ গ্রুপে রিডিং শিখবে। কি শিখবে? রিডিং শিখবে। গ গ্রুপ থেকে রিডিং শিখে পরীক্ষা দিয়ে কোন গ্রুপে যাবে? খ গ্রুপে। কোন গ্রুপে যাবে? খ গ্রুপ। খ গ্রুপ থেকে রিডিং
কমপ্লিট করে চালু করে ক গ্রুপে যাবে। ক গ্রুপে কি শিখবে? রিডিং, দৌড়ানো শিখবে, স্পিড শিখবে। একজন হাফেজ সাহেব না দেখে কোরআন যেভাবে পড়ে, রিডিংটা যখন এভাবে পড়বে হিফজখানায় যাবে। এবার চলে একটু হিফজখানা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করি, যদিও আরো 1 বছর সময় আছে। আপনার সন্তানের বয়স কত? 6 বছর না? সামনে কত হবে? 7 বছর। 7 বছর আয়সা যদি সন্তানটা হিফজ নেয়, আমরা হিফজখানার রুলস অনুযায়ী জানি একটি বাচ্চা যদি আবাসিক মাদ্রাসায় পড়ে 3 বছরে কোরআন শরীফ কোরআনে হাফেজ হতে পারে, মোটামুটি মেধা থাকলে। কি মেধা থাকলে? বেশি মেধা না, কিন্তু স্বাভাবিক কথা বললাম, সাধারণ মেধা যেটা, সাধারণ মেধা থাকলে কয় বছর হাফেজ হতে পারে? 3 বছরে। কোন বাচ্চাগুলি? আবাসিক যে বাচ্চাগুলি প্রতিষ্ঠানে থাকবে, সাধারণ মেধা আছে, ওই বাচ্চাগুলি বছরে 10-12 পড়তে পারে। 1 বছর কয়বার মুখস্থ করতে পারে? 10 বার মুখস্থ করতে পারে। 2 বছরে 20 বার। তৃতীয় বছর কারো 6 মাস লাগবে, কারো 2 মাস লাগবে, কারো 1 বছর লাগবে। কারণ ওর 20 বার হয়ে গেছে, পরে গুলো গেছে পান্তা বার। পরের আয়াতগুলি এই 20 বারের সাথে অনেকটাই মিল আছে, তাহলে ওটাও সময় লাগবে না, হয়তো 6 মাস নাইলে 2 মাস। আমি ধরলাম 3 বছর। কয় বছর? 3 বছর। এটা বোঝানোর জন্য না, এটা হিফজখানার রুলস অনুযায়ী একটি বাচ্চা 1 থেকে 30 পারা পর্যন্ত সাধারণ মেধার অধিকারী একটি বাচ্চা 3 বছরে কমপ্লিট করতে পারে। তার থেকে দুর্বল হলে 4 বছর লাগবে, তার থেকে সবল হলে 2 বছর লাগবে, এর থেকে সবল হলে 1 বছর 1.5 বছর লাগবে। এটা আপনাদের সন্তান, আলহামদুলিল্লাহ, যে বাচ্চাগুলিকে আমরা সামনে দেখছি, ভবিষ্যৎ উজ্জ্বল দেখছি। আর এদের মেধা আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো। শুকরিয়া, এত ভালো মাশাআল্লাহ, কথা বললেই বোঝে। নার্সারিতে কায়দা শেষ করে কোন শিক্ষামত একবার 4 গানে কথা না পায়, একেবারে সহজ কথা না। এটা বিশাল পাওনা, এবং প্রমাণস্বরূপ আপনাদের সামনে রেখে আমি পরীক্ষা নিয়েছি। আপনারা জানেন, আপনাদের উপস্থিতির পরীক্ষা নিয়েছে, এখানে কোনো 2 নাম্বারই নাই। আছে নাকি বলেন? বাচ্চা আপনার সন্তানটা পড়তে পারছে না, আপনার সাথে তো আরো 20 জন অভিভাবক ছিল না? তারা দেখছে না? সব প্রত্যেকের বাচ্চাগুলো এরকম। তো আমরা এই ধারাবাহিকভাবে 9 মাসের কোচ। কয় মাসের কোচ? নাজেরা বিভাগ কয় মাসের কোচ? 9 মাসের কোচের মধ্যে 6 মাসে মাদ্রাসায় আসবো না। বুঝলেন? 9 মাসের কোচ কিন্তু আজকে একদম কঠিন দাঁড়াই গেছে। বুঝলেন? 9 মাস পরে আপনি হিসাব দিবেন। আমি কিন্তু মাদ্রাসায় 6 মাস বাচ্চা দিব না, 9 মাস আমি বেতন দিয়ে যাব। ঠিক আছে না? বেতন আলহামদুলিল্লাহ, বেতন ওরকম করে না, সবাই বেতন দেন, শুকরিয়া। আপনারা কি করবেন? ক্লাসকে আসতে হবে 9 মাস না, ক্লাস বন্ধ দিয়ে 9 মাস আসতে হবে। এই কথাটা আজকে প্রত্যেকে মাথায় নিবেন। আপনাদের অনেক ব্যস্ততা থাকে, আমি জানি, বিশেষ করে মহিলা মানুষ খুব পেরেশানিতে থাকে বাসায়। কারণ আমার তো সবার সাথে কথা হয়, আমার কমপক্ষে প্রত্যেকটা অভিভাবকের সাথে কথা হয়। প্রত্যেকে আসে আমার সাথে কম বেশ 2-1টা কথা বলেন। আমাকে সবাই চেনেন, সবাই জানেন যে কার কোন জায়গায় কি সমস্যা। আমাকে এসে বলেন যে হুজুর এই জায়গায় কারণে আসতে পারেন না, কি করব। অনেক ডাক্তার আপা আছেন, এনাদের ব্যস্ততা তো আরো বেশি, এনাদের রাতেও ঘুম থাকে না, তারপর অনেক পরিশ্রম করে বাচ্চাগুলা দিয়ে যান, এনাদের সন্তানগুলা দিয়ে যান এখানে। তো আপনাদের প্রশংসা করে শেষ করতে পারবো না, কারণ হচ্ছে আপনারা ঘরে এত পরিশ্রম করেন, তারপরে সন্তানগুলিকে মাদ্রাসায় দিয়ে যান। এটা আপনার দায়িত্ব। কেন দিয়ে যান? আপনার সন্তানটা ভালো শিখবে। আজকে একটা আনন্দ মুখর একটা দিন, এই দিনের রেজাল্টটা শোনার পরে অনেক আনন্দ লাগবে, এটার জন্য আমার সন্তান ভালো কিছু করছে। তাহলে আমরা নাজেরা বিভাগের 9টি মাস, 9টি মাসের মধ্যে কেউ মিস দিব না তো? 9 মাস, বুঝেছেন? আমি ছুটি ছাড়া বাদ দিয়ে 9 মাস করছি, বুঝেছেন? কিন্তু ছুটি ছাড়া 12 মাস যায় বছরে, আমি 9 মাস পড়ার জন্য নিয়েছি। দিতে পারবেন না আমাকে 9 মাস? 3 মাস আপনাদেরকে ছুটি ছাড়া দিলাম, 9 মাস দিতে পারবেন তো? আপনি যদি দিতে পারেন, আমি ওস্তাদদেরকে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আপনাদের সন্তানকে আগামী বছরে হিফজখানার একটা জায়গায় তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি আমাকে সন্তান দেন, আমি আপনাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। যেই চেষ্টাটা বিগত দিনে করে আসছি, যদি আপনি কন্টিনিউ দেন, আমার আগ্রহটা বেড়ে যাবে। আমার আগ্রহ বেড়ে যাওয়া মানে ওস্তাদের আগ্রহ বেড়ে যাবে। কথা বুঝাতে পারলাম? আমার আগ্রহ যদি আপনারা বাড়ান, ওস্তাদের আগ্রহ আমি বাড়াতে পারবো ইনশাআল্লাহ। কিভাবে বাড়াতে হবে সেটা আমি দেখবো। একে অনেকেই বলেন যে ছোট ছোট হুজুর রাখছে, দাড়ি না উঠলে ছোট? 24 বছর, 25 বছর, 23 বছর, একে দাড়ি না রাখলে ছোট? দাড়ি না উঠলে এটা তো আল্লাহটা নাকি? এটা বলার জন্য বললাম। তো এই ছোট উস্তাদরাই ছোট বাচ্চাগুলো
ওস্তাদগুলোকে আজকে আপনাদের সামনে উপহার দিচ্ছে। ছোট ওস্তাদরা দিছে না? হ্যাঁ, কারা দিছে বলেন তো? নার্সারির 2 জন ওস্তাদ আছে, দেখতে ছোট অথচ বয়স এক একজনের 23-24 বছর। ইয়াং যদি না নেন কাজ করাতে পারবেন না। ইয়াং যদি তাদেরকে যদি আপনি জায়গা করে না দেন, ভালো কিছু আসবে না। আপনি 30-35-এ খেটকিটি মেজাজ হবে। ইয়াং ভুল করেছে, শুধরানোর সময় আছে। সে ভুল করেছে, শুধরানোর সময় আছে। সেই ইয়াং, সে বুঝবে না আমি একটা প্রতিষ্ঠানে আছি, ওনাকে বোঝালে বোঝে। আর 35-40 বছর বয়স একজন উস্তাদ ছিলাম, তার মেজাজ খেটকেটে হবে। ডাইরেক্ট বল হুজুর আমি আর চাকরি করবো না, আমি চাকরি আপনার মাঝে নিয়ে আপনার করে থাকি, কি করবো বল। এই এখানে আরো একটা কথা আছে, আমরা বেতন কম দেই না। যেই বেতনটা ধার্য করা হয়, আমরা কখনো উস্তাদের বেতন বাকি রাখি না। হলফ করে বলছি, কোন উস্তাদ এই কথা বলুন। আমাদের 2 জন উস্তাদ চলে গেছে, 2-3টা মাদ্রাসায় চাকরি করে আসছে, প্রতি মাসে ফোন দিচ্ছে, হুজুর আমার ভুল হয়েছে, আমি আবার আসি। আপনারা জানেনও আসছেও। উনি অন্য জায়গায় গিয়েও ছিল উস্তাদ, আলহামদুলিল্লাহ ওনার ভালো পরিশ্রমী ছিল, অন্যান্য প্রতিষ্ঠানে গিয়ে ওনারা ছিল। তাহলে এখানে আবার কেন আসলো? আমাদেরকে বলছে আমরা থাকবো না, আমরা বাসা চলে যাবো, বিভিন্ন অজুহাত দিচ্ছে, আবার ব্যাক করছে। তো ব্যাক করাটা আমরা দেখি যে আমাদের জন্য এটা ভালো। আর আমাদের এখানে আর দোষটা থাকে না। অভিভাবক যে দোষটা আমাদেরকে, মানে বাইরে থেকে তো অনেক কিছু চিন্তা করা যায়, অনেক কিছু মাথায় আসে, এটা আর থাকে না। এনারা আসাতে আমরা আরো খুশি হয়েছি। আপনারা দেখেছেন ওই ওস্তাদ বলে আবার আসছে। তাহলে আমরা আমাদের এখানে ফলস নাই, আমরা যারা পরিচালনার দায়িত্বে আছে আমাদের এখানে ফলস নাই, এই জন্য আমরা সামনের দিকে আগাতে পারি। আপনাদের এই যে উস্তাদ গ্যাসে আসছে, কারোর পড়ার ক্ষতি হয়েছে বলেন তো? উস্তাদ আর আপা একটা কথা বলি, 40 জন লোক নিয়ে কাজ করি, 45 জন লোক নিয়ে কাজ করি, 45 জনের চিন্তা চেতনা কি এক হবে? হ্যাঁ, 2-4 জন লোক এরকম থাকবে, আমার কিচ্ছু আপনি বললেও করতে পারবো না, না বললেও কিছু করতে পারবো না। কারণ আমাদের কারণে কোনো উস্তাদ আমরা বিদায় দেই না। যদি দেই কিভাবে দেই এবার বলি, আপনি কিভাবে উস্তাদ বিদায় দেয়? বছর শেষ, ডিসেম্বর মাস আসছে, আমরা 1 বছর দেখছি ওনার কার্যক্রম আমরা যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না। আমরা আমাদের প্রাতিষ্ঠানিক রুলস যে বছর শেষ হলে উস্তাদকে আমরা চেঞ্জ করবো। কারণ বছর শুরুতে বাচ্চাগুলো নিয়ে শুরু করবে, একটা নতুন উস্তাদ হলে সমস্যা নেই, তবে ওনাকে বছর শেষ করা পর্যন্ত থাকতে হবে, হোক ওনার দুর্বলতা থাকুক। উনিও যদি কোনো ক্রমে যেতে চান, আমরা বলে দিই ভাই আপনি চলে যায়, কোনো সমস্যা নেই, এই বাচ্চাগুলো ক্ষতি করে যায় না, আপনি বছরটা শেষ করেন, আপনার লাগলে আমি আর 2000 টাকা বাড়াই দিই। আমরা এই কথা বলে থাকি, কারণ একজন উস্তাদ চলে যাওয়া সবচেয়ে বেশি পেরেশানি আমার। আপনারা হয়তো বাইরে থেকে মনে করেন আমাদের সন্তান ক্ষতি হয়, আপনি আমার কাছে জিম্মাদারি দিচ্ছেন, জিম্মাদারির দায়িত্বটা আমার, আপনার না। আর আপনার কাছে ভাই জবাব দেই আর না দিয়ে আল্লাহর কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে না, এই জগৎটা আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আমি সবসময় পেরেশানি থাকি। আপনারা এই জায়গাটা থেকে বের হবেন, আমরা সবসময় চেষ্টা করি ওস্তাদকে ধরে রাখার জন্য। ওস্তাদের আমাদের এখানে 15 তারিখের পরে একজন ওস্তাদের বেতন বাকি থাকে না। আপনারা ওস্তাদকে জিজ্ঞাসা করতে পারেন, কোনো ম্যাডামের বেতন বাকি রাখে না। কখনো যদি সমস্যা হয় 1 দিন বা 2 দিন বেশি যাবে, হয় না অনেকে বেতন দিতে লেট করে। আমরা তো আমাদের আয়ের উৎস তো একটা না, সেটা হচ্ছে আপনাদের বেতন। বলেন তো এই প্রতিষ্ঠান চাঁদা নেয়, আজকে দিবে, এটা মনে রাখেন, এই প্রতিষ্ঠান চাঁদা নেয় নিচে বিশেষ প্রয়োজন ছাড়া। এই 1 বছর কে কে চাঁদা দিয়েছেন হাত তুলেন তো? চাঁদা দিয়েছেন, এই প্রতিষ্ঠানকে চাঁদা দিয়েছেন, শুনছেন বাইরে কোথাও থেকে টাকা কালেকশন করে এরকম শুনছেন? হ্যাঁ, জাকাতের টাকা কারোর কাছে চাই, তার জন্য কার জন্য চাই বলেন তো? আমাদের এখানে যারা বুয়া থাকে তাদের জন্য বলে যে ওনাদেরকে আপনারা তো টাকা দিয়ে একটু দিয়ে এনাদের লাভ হবে, এনাদের জন্য চাই। এটাকে আমাদের হাতে না ওনাদের হাতে? আপনারা কার হাতে দিয়ে দেওয়ার কথা? তাহলে এটাকে প্রতিষ্ঠান দিচ্ছে না। যে লোকগুলি আপনাদের সন্তানকে এত কষ্ট করে দীর্ঘ সময় দেয়, এই যে একটা বাচ্চা টয়লেট করে দেয় ওনারা পরিষ্কার করে, ভূমি করে দেয় ওনারা পরিষ্কার করে, টয়লেটগুলো ওনারা পরিষ্কার রাখে, মাদ্রাসাটা পরিষ্কার রাখে, এই পরিষ্কার রাখার দায়িত্বটা ওনারা হয়তো বা একটা বেতন পায়, কিন্তু ওনাদেরকে সহযোগিতা করার দায়িত্ব আপনাদের। এই সহযোগিতা করার দায়িত্ব আপনার দিবেন, 5 টাকা 10 টাকা যতটুকু পারেন দিয়ে ওনাদের, কথা বলছেন? কারণ অনেক জায়গাতে দান করেন, ওনাদের হাতে দিয়েন, খুশি হবে, আপনার সন্তানের প্রতি আরো একটু নজর দিবেন। এই জন্য আরে তো এই বলার উদ্দেশ্য এটাই। তাহলে আমরা ধারাবাহিকভাবে গ গ্রুপ থেকে কোন গ্রুপে যাচ্ছি? খ গ্রুপে। খ থেকে পরীক্ষা নিয়ে কোন গ্রুপে? ক থেকে সরাসরি হিফজখানায়। আবার এখানে আরেকটা কথা বলে দেই, যে সকল অভিভাবক
চিন্তা আছে বাচ্চাকে অন্য কোনো প্রতিষ্ঠানে নিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ জানুয়ারিতে ভর্তি করে দিবেন। যদি নাম ঘোষণা আসে ও কোরআন শিক্ষা নিবে, তাকে এখানে কোরআন শিক্ষা দিবেন না। কেন দিবেন না? আমরা যেই সিস্টেমে পড়াবো ওই প্রতিষ্ঠান এই সিস্টেমে নাও পড়াতে পারে, ধরেই বলবে কোরআন শিক্ষা মানেই তো রিডিং, এটা ওনার চিন্তা। কোরআন শিক্ষা মানে কি? রিডিং। আমার কথা বুঝছেন সকলে? কথা বুঝেছেন? আমি কিন্তু একদম ক্লিয়ার করে দিচ্ছি। আপনার চিন্তা থাকতে পারে আলহেরা থেকে আরো একটা ভালো প্রতিষ্ঠানে আমার সন্তানটা ভর্তি করে, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যয়নপত্র দিব, আপনার সন্তানের সুস্বাস্থ্য কামনা করব, দোয়া করব, কোনো সমস্যা একটু বলে যাবেন আর নিয়ে যাবেন। আমরা মাঝে মাঝে ফোন দিয়ে খবর নিই, বাবা বাচ্চাটা কি অবস্থা, কতটুকু পড়ছে, এটা আমাদের একটা ইমানি দায়িত্ব না? এটা আমরা কন্টিনিউ বজায় রাখবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা চিন্তা করবেন যে অন্য প্রতিষ্ঠান দিবেন, আজকের এখানে ঘোষণার পরে কোরআন শরীফ তাদেরকে দিয়ে না পায়, কারণ ওরা রিডিং করে, রিডিং বানান করে উচ্চারণ পারে, রিডিং পারে না। বুঝেন কথা? বানান করে কি পারে? উচ্চারণ পারে, উচ্চারণ করতে পারবো না, রিডিং পারে না। কোরআন শরীফ দিয়ে একটা প্রতিষ্ঠানে নিয়ে যাবেন, তো হুজুর ওখানে তো কোরআন শরীফ পড়ছে, দৌড়ে বলবে কি পড়াইছে, ও তো রিডিং পারে না। আমি কি কথা বুঝাইতে পারলাম? আমি আমার দোষটাও বলে দিলাম, বুঝছেন কি কথা? সবাই বুঝছেন তো? এটা আগে বলে দিলাম। এখন নাম ঘোষণা হবে, যারা যারা পরীক্ষা ভালো ফলাফল করেছে তাদের, আর যারা ভালো ফলাফল করতে পারে নাই আমরা তাদের নিয়ে একটা লক্ষ্য নিব আরো 3 মাসের। 3 মাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ তাদেরকে উঠানোর চেষ্টা করব। 3 মাসের মধ্যে যেন ওরা আবার কোরআন শরীফ দিতে পারে। এই 3 মাসের মধ্যে ওদেরকে আমরা কোরআন শরীফ দিলেই তো হবে না, কোরআন শরীফ দিতে হবে একটা পর্যায়ে নিয়ে, আমাদের রুলস অনুযায়ী দিতে হবে। তো যারা যাদের সন্তানরা উত্তীর্ণ হবে না, প্রস্তুত থাকেন, মনে কষ্ট নেবেন না। আমরা চেষ্টা চালিয়ে গিয়েছি আমাদের জায়গা থেকে। 70 জনের মধ্যে 70 জন একরকম মেধা হবে না। প্রথমত প্রত্যেকের মাথায় এটা চেক করেন, কেউ মনে কষ্ট নেই, কারণ সন্তানের একটা সুখকর একটা দিন, এটাতে কিছু বাচ্চা থাকবেই, সবার মেধা একরকম হবে না, বা মাদ্রাসা উপস্থিত অনেক কম ছিল, এটা আপনারা জানেনই। তো আমি ঘোষণা করার আগে বলছি, আচ্ছা আমি নাজেরা যে সকল বাচ্চাগণ, আগে রেজাল্টটা ঘোষণা করছি, সকলের রেজাল্ট ঘোষণা করছি। আরবি ও নুরানি, মনে রাখবেন কি কি? আরবি ও নুরানি। আফিফ আবরার গ্রন্থ 98, 100-এর মধ্যে 98 আরবি ও নুরানি নিয়ে। আরহাম এফ চৌধুরী শাবাব 100-এর মধ্যে 98। আজমাইন আরাশ 100-এর মধ্যে 97। সাদমান তানজিদ 100-তে 100। ফারদিন আল ওয়াসিফওয়াত 100 পেয়েছে। হুজাইফা কবির 100 পেয়েছে। আব্দুল্লাহ আল আইমান 98 পেয়েছে। জায়ান আব্দুল্লাহ 100 পেয়েছে। তাজিম মিয়া 92 পেয়েছে। আদিল আল সাহাল 93 পেয়েছে। নাহিদ গাজী 98 পেয়েছে। বাকি বিল্লাহ রাইয়ান 98। নূর মোহাম্মদ 82। আব্দুল্লাহ শোয়াইব শারিম 97। জিএম রেহান শাহরিয়ার 99। মাহির ফয়সাল 95। ফাইজান আহমেদ আয়ান 82। রেজওয়ান আহমেদ আয়ান 100। ইসানুর শায়ান 94। সাফওয়ান আহমেদ লাবিব 92। নুহাস রহমান শাফিন 97। আব্রাহাম মাহদিন 96। আদনান হোসেন সামি 92। মাজারুল ইসলাম জুনায়েদ 94। আনাস ব্যাপারী 92। আফনান ইসলাম আয়ান 91। তাজিম মুসা 94। আফনান ইসলাম জায়ান 95। তাইফ তাজিম 78। শফিউল ইসলাম সাইদ 95। শাবাব আহসান খান 94। লিয়ানা রহমান 92। ইব্রাহিম খলিলুল্লাহ 99। সাউদা করিম 91। রুহুল আমিন 93। নূর মোহাম্মদ আয়ান 93। আব্দুল্লাহ মাসুর জামি 92। আহনাফ উদ্দিন 94। নোহায়া নুরাত 100। নাজিবা আমিন 100। আজওয়া 97।
আরিশা রহমান আয়েশা 97, তাইবা ইসলাম তুবা 100, মেহজাবিন আক্তার মিহা 93, হুমায়রা আক্তার তানহা 100, আফশিন বিনতে আজিজ 93, নাফিসা আক্তার তোয়া 100, হাফসা আক্তার মারওয়া 98, রাজিয়া বিনতে ইমরান 94, আদিবা আন নাবা 94, আতিয়া ইবনাত তাহিয়া 93, আব্দুর রহমান আনাস 100, মোহাম্মদ তামজিদ 100, রাইয়ান হুসাইন সোয়াদ 92। বলছি নাম আরো আছে, আমি বলছি, একটু ওয়েট করে। আবরার হোসেন সাদিক 82, ফারহান ইসলাম রোহান 78, আহনাফ আল মাহির 86, আহনাফ আল মহির 84, সাদমান হুসাইন 76, আফিফ হুসাইন 80, ইব্রাহিম সাদ 87, রহমতুল্লাহ রাইয়ান 85, সাদমান রহমান 84, আনাবিয়া আক্তার আয়াত 84, ফাতিহা খান আরিশা 72, তাহিরা সুলতানা 80, সামিয়া জাহান এশা 80, তারিন আক্তার 76। কারণ নাম বাকি আছে, নাম বলি নাই, এরকম নাম বাকি আছে? তাহিরা সুলতানা বলছি তো, তাহিরা সুলতানা 80। তাই আর কারোর নাম শোনেন নাই এরকম কেউ আছেন? আপনার সন্তানের নামটা আপনি শোনেন নাই? পিছন থেকে সবাই শুনছেন? কেউ নাই, সবাই শুনছেন? পিছনের বক্সের আওয়াজ হচ্ছে স্পষ্ট? এবার হচ্ছে যে সকল ছাত্রছাত্রীগণ নাজিরা গ বিভাগ উত্তীর্ণ হবে তাদের নাম ঘোষণা করছি। এতক্ষণ সবার নাম ঘোষণা করছি কি কে কত নাম্বার পেয়েছে। যারা যারা উত্তীর্ণ হয়েছে, এখন উত্তীর্ণ আছে যারা, তাদের নাম ঘোষণা করছি। নাজেরা গ বিভাগ উত্তীর্ণ হয়েছে আফিফ আবরার গ্রন্থ। নাজেরা গ বিভাগ উত্তীর্ণ হয়েছে আরহাম এফ চৌধুরী শাবাব, আজমাইন আরশ, সাদমান তানজিদ, ফারদিন আল ওয়াসি ফুয়াদ, হুজাইফা কবির, আব্দুল্লাহ আল আইমান, জায়ান আব্দুল্লাহ, তাজিম মিয়া, আদিল আল সাহাল, নাহিদ গাজী, বাকি বিল্লাহ রাইয়ান, আব্দুল্লাহ শুআইব শারিম, জিএম রেহান শাহরিয়ার, মাহির ফয়সাল, রেজওয়ান আহমেদ আয়ান, রেজওয়ান আহমেদ আয়ান, ঈসা নূর শায়ান, সাফওয়ান আহমেদ লাবিব, নুহাস রহমান শাফিন, আব্রাহাম মাহদিন, আদনান হোসেন সামি, মাজহারুল ইসলাম জুনাইদ, আনাস ব্যাপারী, আফনান ইসলাম আয়ান, তাজিম মুসা, আফনান ইসলাম জায়ান, শফিউল ইসলাম সাইদ, শাবাব আহসান খান, লিয়ানা রহমান, ইব্রাহিম খলিলুল্লাহ। এটা ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছে, ইব্রাহিম সাদ না, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন একজন। সাউদা করিম, রুহুল আমিন, নূর মোহাম্মদ আয়ান, আব্দুল্লাহ মাসরুর জামি, আহনাফ উদ্দিন, নুহায়া নুরাত, নাজিবা আমিন, আজওয়া, আরিশা রহমান আয়েশা, তাইয়েবা ইসলাম তুবা, মেহজাবিন আক্তার মিহা, হুমায়রা আক্তার তানহা, আফশিন বিনতে আজিজ, নাফিসা আক্তার তোয়া, হাফসা আক্তার মারওয়া, রাজিয়া বিনতে ইমরান, আদিবা আন নাবা, আতিয়া ইবনাত তাহিয়া, আব্দুর রহমান আনাস, মোহাম্মদ তামজিদ, রাইয়ান হুসাইন সোয়াদ।
যেই যাদের উত্তীর্ণ হয়েছে নাম ঘোষণা করেছি, আমি আবার নাম বলবো, অভিভাবকটা হাত উঠাবেন, আছেন কিনা আমি দেখবো একটু। যারা আছেন তাদের পর্যন্ত পৌঁছাতে হবে খবর এই রেজাল্টটা। আফিফ আবরার গ্রন্থ আছেন, আরহামেদ চৌধুরী, আজমাইন আরাস, সাদমান তামজিদ, ফারদিন আল ওয়াসি ফুয়াদ, হুজাইফা কবির, আব্দুল্লাহ আল আইমান, ম্যাডাম আছে। জায়ান আব্দুল্লাহ, তাজিম মিয়া, আদিল আল সাহাল, নাহিদ গাজী, বাকি বিল্লাহ রাইয়ান, নূর মোহাম্মদ, না হ্যাঁ নূর মোহাম্মদ আয়ান। ওই হ্যাঁ, নূর মোহাম্মদ আয়ান। নূর মোহাম্মদ আয়ান আছেন? নূর মোহাম্মদ আয়ানের কেউ আছেন? পিছনে আছে, আসছিল। আব্দুল্লাহ শোয়েব শারিফ আছে আছে, কই ও ভিতরে ভিতরে আছেন? জি এম রেহান শাহরিয়ার, মাহির ফয়সাল, ফাইজান আহমেদ আয়ান, না এটা তো না, ঠিক আছে সিরিয়াল নাম আছে, রেজন আহমেদ আয়ান, ফাইজান আহমেদ আয়ান না, ওটা একটু বলে। ফাইজান না, রেজন আহমেদ আয়ান, ইসানুর শায়ান, হ্যাঁ আছে। সাফওয়ান আহমেদ লাবিব। লাবিবের কেউ নাই? লাগুলো কেউ আসছে? পিছনে দেখেন লাবিব, সাফওয়ান আহমেদ লাবিবের কেউ আছে? আসে নাই। নুহাস রহমান শাফিন, আব্রাহাম মাহদিন। জামের কোথায় যাবো? আব্রাহাম মাহদিনের কি আছেন? আসে নাই? পরে পরে আব্রাহাম মাহাদিন পিছনে আছেন? আদনান হোসেন সামি আছেন? আছে আছে। মাজহারুল ইসলাম জুনায়েদ, জুনেদ আনাস ব্যাপারী, আনাস ব্যাপারী, আছে আছে। আফগান ইসলাম আয়ান, তাজিম মুসা, আফগান ইসলাম জায়ান, শফিউল ইসলাম সাইফ, শাবাব আহসান খান, শাবাব আহসান খান, আছে আছে। লিয়ানা রহমান, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আবার ভিতরে আছে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু পিছনে দেখেন তো আছে কিনা। আচ্ছা হুজুর যাওয়া লাগবে না। সাউদা করিম, নূর মোহাম্মদ আয়ান, উনি চলে গেছে না? চলে গেছে। আব্দুল্লাহ মাসরুর জামি, আব্দুল্লাহ মাসরুর জামি, আহনাফ উদ্দিন, আহনাফ উদ্দিন আছেন? নোহায়া নুরাত, নাজিবা আমিন। নোহায়া নুরাতের কি আছেন? আছে ওদিকে? আজওয়া, আরিশা রহমান আয়েশা, তাইবা ইসলাম তুবা, মেহজাবিন আক্তার মিহা, হুমায়রা আক্তার তানহা, আফশিন বিনতে আজিজ, নাফিসা আক্তার তুয়া, হাফসা আক্তার মারওয়া, রাজিয়া বিনতে ইমরান, আদিবা আন্নাবা, আতিয়া ইবনাত তাহিয়া, আতিয়া ইবনাত তাহিয়া, আব্দুর রহমান আনাস আছে আছে। আছেন? আনাসের আম্মু আছেন? আছে। মোহাম্মদ তাজিম, তামজিদ, তামজিদ, রাইয়ান হোসাইন সোয়াদ, রাইয়ান হোসাইন সোয়াদ নাই? দেখেন তো ভিতরে আছে। রাইয়ান হোসাইন সোয়াদ আসে না মনে হয়। নাই? এক, দুই, তিন। চার, পাঁচ, পাঁচজন। যাক, আলহামদুলিল্লাহ সবাই এসেছেন, পাঁচজন আসে নাই। ব্যস্ততা বা বড় কোনো সমস্যা থাকতেই পারে, এই জন্য হয়তো আসতে পারেনি। এবার একটু আলোচনা করি আমরা। আর যারা যে সকল ছাত্ররা কোরআন শরীফ নিতে পারবে না এখন, তাদের জন্য 3 মাসের টার্গেট। 3 মাসের মধ্যে আপনার বাচ্চাদেরকে কন্টিনিউ মাদ্রাসায় দিবেন। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব এই বাচ্চাদেরকে 3 মাসের জায়গায় 2 মাসে আনারও চেষ্টা করব, যদি সম্ভব হয় তাদেরকে কোরআন শরীফ দেওয়া। কারণ আমরা যদি সবাইকে দিতে পারতাম, সবচেয়ে বেশি খুশি কমপক্ষে আমি হতাম, কারণ সবগুলো আমার সন্তান, সবগুলো আমার ছাত্র। এর থেকে বেশি খুশি, আমার মতো খুশি আর কেউ হতো না। এখন আমাদের সর্বমোট নাজেরা বিবর্তিত হয়েছে 51 জন ছাত্র, বাচ্চা আছে 68 জন। 51 জন
ছাত্র ছাত্রী কোরআন শরীফ নিতে পারবে, আর ছাত্রছাত্রী আছে 68 জন, তাহলে মাইনাস কত থাকে? 17 জন। ইনশাল্লাহ 17 জন কন্টিনিউ ক্লাস করবেন, আমরা চেষ্টা চালিয়ে যাব এই বাচ্চা এই 17 জনকে যেন একসাথে কোরআন শরীফ দিতে পারি। আপনারা এই ফিকির নিয়ে নেন। আর সব বাচ্চার মেধা একরকম হয় না, এটা আমরা আমাদের ভিতরে আগে এটা প্রয়োগ করতে হবে। সব বাচ্চার আগ্রহ একরকম হয় না, চিন্তা একরকম হয় না, মনোযোগ একরকম হয় না, মেধা একরকম হয় না, এটা সবার হবে না। মেধা একরকম হলেও আসা যাওয়াটা একরকম হয় না। মাদ্রাসায় যে সবচেয়ে বেশি, এই জন্য এই 17 জন বাচ্চা কোরআন শরীফ নিতে পারে নাই, আমার দেখায় বেশিরভাগে এনারা ক্লাস করেন নাই। একদিন আসলে 2 দিন নাই, সকালে আসলে বিকালে নাই, এইভাবে তো সম্ভব নয়। এভাবে কি সম্ভব? ওই যে আমি একটু আগে বললাম না, 9 মাসের টার্গেট 6 মাস মাদ্রাসায় আসবো না, বিষয়টা এরকম ছিল। 9 মাসের টার্গেটের 6 মাসে মাদ্রাসায় আসবো না। তারপর আসি, আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন, যে 17 জন বাকি আছেন তিনারা চেষ্টা করুন বাচ্চাগুলো মাদ্রাসায় নিয়ে আসা। আপনাদের যাদের সন্তান এখন কোরআন শরীফ নেবে, আমি এই আলোচনা আপা একটু বসতে হবে, শেষ করে দিচ্ছি, একটু পরের আলোচনাটা রয়েছে, আমরা তো ঘোষণা করলাম পরের আলোচনা রয়েছে। আমরা যেহেতু ওরা ছোট মানুষ, ডাইরেক্ট পুরা কোরআন শরীফটা দিব না, 30 পারা পুরাটা কোরআন শরীফ এদেরকে আমরা দিব না। কোরআন শরীফে নেবে 30 নম্বরের পারাটা দিব আমি, কারণ এদের এখনো অত বুঝ হয় নাই যে কোরআনটাকে কিভাবে যত্ন করবে। আমি যতই বোঝাই ওদের আরো সময় লাগবে, আপনি যতই বোঝেন আরো একটু সময় লাগবে। এজন্য 30 নাম্বার পারাটা দিব, 30 নাম্বার পারাটা দিয়ে আমরা পড়া স্টার্ট করব। তারপর 29 নাম্বার পারা দিব, 29 নাম্বার পারা পর্যন্ত আমরা পারা দিব, তারপর পুরা কোরআন শরীফ দিব ইনশাআল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম? সবাই বুঝছেন তো? আদবের জন্য এটা করলাম, বুঝেছেন আপা? সবাই কথা বুঝেছেন? ভাঙ্গা পারা 30 নাম্বার পারাই দিবে, আম পারা লেখা থাকবে না, কোরআন শরীফ লেখা থাকবে, কোরআন শরীফ 30 নাম্বার পারা। কথা বুঝেছেন? কারণ বাচ্চাদের আগ্রহটাকে আমরা প্রাধান্য দিচ্ছি এখানে, বাচ্চারা যেন আগ্রহ হারিয়ে না ফেলে। আমরা অনেকের চিন্তা আছে আমার বাচ্চাটা আর পড়েনি, আপনার সন্তানের আগ্রহটা আপনি নষ্ট করে দিন না, আপনার সন্তানের যে আগ্রহ সেটা নষ্ট করেন না। আপনার এই চিন্তাটা থেকে আমরা যে চিন্তাটা করছি হয়তো বা এটা ভালো, কারণ আমরা তো আপনার সন্তান না, তো আরো অন্যান্য সন্তান নিয়ে তো চিন্তা করছি, একজনকে নিয়ে না তো। এই জন্য এই চিন্তাটাই না আসা ভালো। আপনি বললে আমরা দিব না, তবে বাচ্চার আগ্রহ নষ্ট হয়ে যাবে। আমরা যতটুকু দেখছি, আমি কয়েকটা বাচ্চার ক্ষেত্রে দেখেছি অভিভাবকের কিছু সিদ্ধান্তের কারণে বাচ্চার মনোযোগ নষ্ট হয়ে গেছে, যদিও অভিভাবক এটা বুঝতেছে না। গত বছরে আমি একটা 2টা বাচ্চাকে হিফজ দেওয়ার জন্য গত ইয়াতে দেওয়ার জন্য আমি বললাম যে বাচ্চাগুলো দেওয়া যেতে পারে, ওই বললাম না হুজুর আর একটু সময় নেন। নিলাম, এই বাচ্চাগুলো 3 মাসে যা পড়ছে ওই আগ্রহী নাই, পড়ে কিন্তু আগ্রহ নাই, মনোযোগ নাই, মনোবল নাই। মনের শক্তি হচ্ছে বড় শক্তি, নিজের আগ্রহ হচ্ছে সবচেয়ে বড় আগ্রহ। এটা কেউ যদি দুর্বল হয় আর যদি মনের মধ্যে সাহস থাকে, ওই দুর্বল ব্যক্তি সফল হতে পারে। কি বলেন আপনারা? কে শারীরিকভাবে দুর্বল কিন্তু সাহস অনেক, সে চেষ্টা করে গেছে, সে কিন্তু সফল হয়ে গেছে, ঠিক না? তো আমরা কেউ যেন এরকম চিন্তা না করি যে আমার সন্তানের ক্ষতিটা যেন আমি না করি। কমপক্ষে সবার চিন্তা তো প্রাথমিক শিক্ষার পাশাপাশি কোরআনে হাফেজ হিসেবে গড়ে তোলে, এই চিন্তাই তো প্রত্যেকের, নাকি? চিন্তা তো এটা, অন্য কোনো চিন্তা না তো। এবার আসি, যাদেরকে আমরা নাজেরা গ্রুপে উত্তীর্ণ করছি তাদেরকে আমরা ফর্ম তৈরি করেছি, উত্তীর্ণ ফর্ম। সকলে উত্তীর্ণ ফর্ম নিয়ে যাবেন, উত্তীর্ণ ফর্মটা 2 দিনের মধ্যে জমা দিবেন। এটা থেকে উত্তীর্ণ পত্র তৈরি করব। এই তারিখে বাচ্চারা কায়দা শেষ করে কোরআন শরীফ নিচ্ছে নাজেরা গ বিভাগে, এভাবে একটা ফর্ম করা আছে, এই ফর্মটা আপনারা ফিল আপ করে দিবেন। ফর্মটা দিন না, এখানে মনে হয় এই যে এইরকম একটা ফর্ম করা হয়েছে, উত্তীর্ণ ফর্ম, বুঝেছেন? প্রত্যেকে এই ফর্মটা নেবেন, যারা কোরআন শরীফ দিতে চান তারা নেবেন, যারা চান না নেওয়ার দরকার নেই। আমার কথা, আপনি কোরআন শরীফ দিবেন দরকার নেই, আপনি আমার থেকে ভালো বুঝবেন। আপনার সন্তান সিদ্ধান্ত আপনার, আমার না। আমি পরামর্শ দিতে পারবো, তবে আবারও বলবো বাচ্চার আগ্রহ নষ্ট করেন না, বাচ্চার মনোযোগ নষ্ট করবেন না, বাচ্চার জন্য ভালো হবে। এই ফর্মটাতে ছাত্রছাত্রীর নাম, পিতা মাতার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, কোন শ্রেণীতে পড়ছে, যে শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, বর্তমানে বিষয়টা কোন শ্রেণীতে পড়ছে এটা কি লিখবেন? না, পড়ছে বর্তমানে আছে নার্সারি কায়দা বিভাগ, নার্সারি কায়দা বিভাগ। যে শ্রেণীতে উত্তীর্ণ হবে সেটা নাজেরা গ বিভাগ। এখানে 1 to 1 লেখা দরকার নেই, শুধু লিখবেন নাজেরা গ বিভাগ।
তারপরে এখানে আছে নিরীক্ষকের সাক্ষ্য মন্তব্য, এটা উনি দেখবে আবার সাইন করবে, এটা ওনার উত্তীর্ণ পরীক্ষার ফলাফল, এটা লিখে, এটা আপনি লিখতে হবে না, এটা দিয়ে দিবেন, উস্তাদরা লিখে নেবে। নাজেমে তালিমাতের রায়, এটা নাজেমে তালিমাত যিনি তিনি লিখবেন মুহতামিমের অনুমোদন, এগুলা লাগবে। কারণ আমরা চাচ্ছি যে এখন যে কাজগুলি করবো যে ডকুমেন্টস থাকে, দরকার আছে। ধারাবাহিকভাবে আমরা বাচ্চাদেরকে নিয়ে কী করছি এটা অবশ্যই প্রয়োজন আছে। এটা যখন আপনি ফিল আপ করে দিবেন, এটা ফিল আপ করার পরে এটা দেখে আমরা একটা উত্তীর্ণ ফর্ম তৈরি করব, উত্তীর্ণ পত্র তৈরি করব। এটা আমরা লেনমেন্টি করে যেদিন সবক দেবে এদিন বাচ্চাদেরকে দিয়ে দিব। এই কাজটা শুরু হবে আজকে কয় তারিখ? আজকে 19 তারিখ। 20-21 তারিখে আপনারা এই ফর্মটা জমা দিবেন, আজকে নিয়ে যাবেন। 21 তারিখে ফর্মটা জমা দিবেন। 21 তারিখে ফর্মটা জমা দিলে এই ফর্ম দেখে দেখে আমরা কম্পিউটারে একটা উত্তীর্ণ পত্র তৈরি করব 22 তারিখ থেকে। 21 তারিখে প্রত্যেকে 21 তারিখের মধ্যেই জমা দিবেন। 22 তারিখ থেকে আমরা উত্তীর্ণ পত্রটা তৈরি করব। এখানে সময় লাগবে, অনেক সময় লাগবে, বাচ্চা একটা দুইটা না, শুধু আপনাদের 51টা না। জেনে খুশি হবেন আমাদের হিপসখানায় যাবে 29 জন ছাত্রছাত্রী। আমাদের হিপসখানায় কতজন ছাত্রছাত্রী যাবে? আরো একটু সুখবর, আমাদের এই বছরে হিপস শেষ করেছে 6 জন ছাত্রছাত্রী, আলহামদুলিল্লাহ। সেই ধারাবাহিকতায় আপনাদের সন্তানও ধারাবাহিকভাবে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে কোরআনে হাফেজ হিসেবে গড়ার আমরা চেষ্টা করব। দেওয়ার মালিক আল্লাহ, কোরআনে হাফেজ হিসেবে কবুল করার মালিক আল্লাহ। তাহলে এখানে যেহেতু অনুষ্ঠানটা আমরা কিভাবে করব একটু বলে নেই। বুঝেছেন তো? উত্তীর্ণ ফর্মটা বুঝেছেন? প্রত্যেক উত্তীর্ণ ফর্মটা নিয়ে যাবেন, ফিল আপ করে 21 তারিখের মধ্যে দিবেন। পরে দিলে কাজ হয়ে গেলে আর এটা ধরবে না। একটা ধারাবাহিকতা আছে, প্রত্যেকটা যে রুলস আছে, রুলস না মানলে কখনো সামনে আগানো মুশকিল হয়ে যায়। এই জন্য ওই যে বাচ্চাকে আনছি আজকে না যাক কালকে যাব, এটা করেন না। ফর্মটা আজকে না কালকে দেবো, এটা করেন না। কথা বুঝেছেন? আচ্ছা, 2025 সালে 6 জন ছাত্রছাত্রী হিফজ সম্পন্ন করেছেন। আচ্ছা, আমরা একটু কথা না বলি, আমরা কথা না বলি। পাগড়ি প্রদান করা হবে অনুষ্ঠানে। নার্সারি থেকে 51 জন ছাত্রছাত্রী নাজেরা গ বিভাগকে উত্তীর্ণ হয়ে সবক নেবেন, তাদেরকে সবক দেওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে। নাজেরা ক বিভাগ থেকে 29 জন ছাত্রছাত্রী হিফজ সবক নেবেন, তাদের জন্য অনুষ্ঠানের আয়োজন করা থাকবে। ধারাবাহিকভাবে গ্রুপ চেঞ্জ হবে। আমরা একটা পরীক্ষা নিয়েছি, প্রত্যেকে গ্রুপ চেঞ্জ হয়। যারা গ বিভাগে আছে তারা খ বিভাগে যাবে, যারা খ বিভাগে আছে তারা ক বিভাগে যাবে, যারা ক বিভাগে আছে তারা হিফজ বিভাগে যাবে। অনুষ্ঠানের স্থান বুঝবেন, কথা আগে খেয়াল করবেন। অনুষ্ঠানের স্থান আলহারা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার 4টি ফ্লোর। 4টি ফ্লোরে কিভাবে আমরা অনুষ্ঠানটি পরিচালনা করব সকলকে জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের নির্ধারিত তারিখ 8/1/2025 রোজ শনিবার। 8/11/2025 রোজ শনিবার মাদ্রাসায় অনুষ্ঠান হবে। সকাল 9টায় শুরু হবে। অনুষ্ঠান শুরু হবে কয়টায়? কয় তারিখ আপা? 8 তারিখ। কোন মাসের? নভেম্বর মাসের 8 তারিখ। কি বারে? শনিবারে। কয়টায় শুরু হবে? 9টায়। অনুষ্ঠানে যে সিস্টেম থাকবে তা ঘোষণা করছে। সাউন্ড সিস্টেম থাকবে প্রতিটি ফ্লোরে একটি করে, প্রতিটি ফ্লোরে একটি করে সাউন্ড সিস্টেম থাকবে। প্রতি ফ্লোরে একটি করে প্রজেক্টর থাকবে, প্রত্যেকটি ফ্লোরে একটি করে প্রজেক্টর থাকবে। অনুষ্ঠান শেষে আমরা খাবারের আয়োজন রেখেছি। দাওয়াতি মেহমান থাকবেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। আমরা কিছু আলেম ওলামা দাওয়াত করব, তেনারা আসবেন, তাদেরকে সবক দিবেন ইনশাআল্লাহ। এই জিনিসটা করতে গেলে মোটামুটি একটা খরচের প্রয়োজন পড়ে। এটা বাৎসরিক হিসাবে আমরা করছি। এই বছর কিন্তু এরকম করে করি নাই, বাৎসরিক হিসাবে করছি। মোটামুটি একটা খরচ থাকবে। এই খরচটা আমরা যারা সবক নিব, আমাদের যাদের সন্তান, এটা তাদের উপরে আমরা করছি যে একটা হাদিয়া স্বরূপ বা দেখা গেছে অনুষ্ঠানের খরচ স্বরূপ এটা ফরম নেবেন, সাথে সাথে এখানে বলে দেবে। এভাবে ঘোষণা করছি না, এখানে যেটা বলে দেবে এটা আপনারা ইনশাল্লাহ আশা করি ফরম যেদিন জমা দেবেন ওই দিন ওই পেমেন্টটা দিয়ে দেবেন ইনশাল্লাহ। নাকি বলেন? প্রত্যেকটা ফ্লোরে যদি আমরা প্রজেক্টর দিয়ে দিই গ্যাদারিং হবে। বাহিরে গিয়ে ওরকম করে আমরা দেখেছি অনেক জায়গায়,
হয়তো দেখা গেছে কোনো রাজনৈতিক লোককে রাখতে হয়, নাইলে এই দলের লোক রাখতে হয়, ওই দলের লোক। প্রতিষ্ঠান তো কোনো দলের না, যেহেতু দলের না, প্রতিষ্ঠান সকলের, সেক্ষেত্রে এখানে তো সবাই পড়ায়, এখানে তো আছে কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ শিবির করে, আছে না? তখন অনেকের মনে এটা কাদা ছড়াছড়ি হবে, হুজুররা কি বিএনপি করে, হুজুররা কি শিবির করে, হুজুররা কি আওয়ামী লীগ করে, এই লোকটাকে কেন রেখেছে? ওই যে সভাপতি রাখতে হবে, মাথা রাখতে হয়। কথাটা একদম ভেঙে দিলাম, কথাটা বুঝেছেন? না হয় স্কুলের মাঠে করতে পারি আমরা, মসজিদে গেলেও লাগে, মসজিদও সভাপতি বা লাগে। এই জন্য আমরা এটা এইভাবে করবো না, আমাদের যতটুকু আছে এটার মধ্যে আমরা সিস্টেম করে করবো। প্রত্যেকটা ফ্লোরে একটা করে প্রজেক্টর থাকবে, সাউন্ড সিস্টেম থাকবে, তাহলে সবাই যার যার জায়গা থেকে দেখতে পারবেন, নাকি বলেন? যে আপনার সন্তান তো মূলত অনুষ্ঠানটা এখানে হবে, এই 3 তলায় হবে, এই জায়গাটাই বড় আছে, এর থেকে বড় জায়গা নেই ইনশাল্লাহ। এতক্ষণ যে আলোচনা করলাম, আপনারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করবেন, বাচ্চাদেরকে মাদ্রাসা দিয়ে, অনুষ্ঠানের যে ধার্য করা হয়েছে এটাও পেমেন্টটা দিয়ে বা অন্যান্য পরামর্শ দিয়ে আপনাদের জায়গা থেকে আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে। আর হুজুর ব্যবস্থা হয়েছে না, একটু উপর উঠে নেন। আপনাদের সকলের জন্য সংক্ষিপ্ত একটু নাস্তার ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ প্রত্যেকে নাস্তাটা নিয়ে যাবেন। বাচ্চাদের জন্য করা হয়েছে হুজুর? হ্যাঁ, সবার জন্য। বাচ্চাদেরগুলো বাচ্চাদের হাতে দিয়ে দিবে, যেহেতু বাচ্চারা আসছে সেজন্য। আর হুজুর কই? তা আমি আমার কারো কোনো প্রশ্ন আছে? কেউ কোনো প্রশ্ন করবেন? ওটা 25-50 ক্লাসে রেজাল্ট হচ্ছে নুরানিতে 50, আরবিতে 50, 25 মার্ক আমি নিয়েছি। এই কথাটা ক্লিয়ার করে দিচ্ছি। 25 মার্কের পরীক্ষা আমরা অভিভাবকের উপস্থিতি নিয়েছি। এই পরীক্ষাটা কত মার্কের ছিল? 50 মার্কের না? এই 50 মার্কের মধ্যে 25 মার্ক আমরা অভিভাবকের উপস্থিতি নিয়েছি, আর 25 মার্ক ক্লাস টিচার নিয়েছে, তাহলে 50 মার্ক। আর 50 হচ্ছে নুরানি, এই যে নুরানিতে 25 নিয়েছিলাম আমরা, নুরানি হাদিসগুলো প্রশ্ন করলাম না, এটাতে আমরা অভিভাবকের উপস্থিতিতে 25 নিয়েছি, ক্লাস টিচারের উপস্থিতিতে 25 নিয়েছে, তাহলে এখানে 50, তাহলে দুটা মিলে 100। কথাটা বুঝেছেন তো? দুটা মিলে অনেক ভাই সুন্দর কথা বলছে, মনে করে ভালো হয়েছে, না তো অনেকের মধ্যে এটা প্রশ্ন থাকতো। পরীক্ষাটা থাকে, ওই ধারাবাহিক পরীক্ষা থাকে, ওটা বার্ষিক, এটা উত্তীর্ণ, ওটা হচ্ছে বার্ষিক, আর এটা হচ্ছে ক্লাস হয়েছে, এই জন্য উত্তীর্ণ হয়েছে। ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন, হুজুর দোয়া করবে, আমরা সকলে সন্তানদের জন্য দোয়া করব, প্রতিষ্ঠানের জন্য দোয়া করব। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমরা স্পোকেন ইংলিশ করছি, আপনারা জানেন তো এটা? বাচ্চাদের স্পোকেন ইংলিশ আগামী বছর প্রতিদিন হবে 15 মিনিট করে ক্লাসের মধ্যে, জেনারেল ক্লাসের মধ্যে স্পোকেন ইংলিশ হবে প্রতিদিন, সপ্তাহে 6 দিনে হবে স্পোকেন ইংলিশ। তো 6 দিন পরে আপনার এভাবে যদি আমরা 6 দিন করি, তাহলে মাসে যায় কয়দিন? 26 দিন। 26 দিনের মধ্যে আমরা যদি দিনে একটাও শিখাই, মাসে 26টা কথা অথবা শব্দ, ওয়ার্ড শিখবে বাচ্চারা। এইভাবে আমরা বছরে 3 থেকে 400 শব্দ যদি বাচ্চাদের শেখাতে পারি, 2 বছরে যদি 1000 শব্দ শেখাতে পারি, 3 বছরে যদি 1500 শব্দ শেখাতে পারি, কথা শেখাতে পারি, তাহলে স্পোকেন করা একদম ইজি হবে। এটা 15 মিনিট আনন্দের সাথে হবে প্রতিদিন ক্লাসে, 2026 সালের শুরু থেকে ইনশাআল্লাহ। আপনি কি জানি বলবেন? জি, একটু সামনে জি, 50 এটা আরবি, আর 50 নুরানি, ওই যে 25 নুরানি। হ্যাঁ, নুরানি 25 মার্কের পরীক্ষা, 2টা পরীক্ষা নিয়েছে আপনাদের সামনে, একটা আরবি কায়দা। জানতে চাচ্ছি সঠিক ইনক্লুডিং নাম্বার হইছে না আপনারা ভেঙে ভেঙে নাম্বারটা দিয়েছেন, যে আমাদের সামনে কত হলো? 25, আমার বাচ্চা কত পেয়েছে? এটা টোটাল করে দিয়েছি, আর ফর্মটা কোথা থেকে দিয়েছেন? জি, এটা এখান থেকে নেবেন। আমরা অনুষ্ঠান শেষ করার পরে যারা উত্তীর্ণ ফর্ম নেবেন, এখন 2 জন হুজুর বসবেন, ওনারা ফর্মটা বুঝিয়ে দিবেন, এখান থেকে ফর্মটা নিয়ে যাবেন। এটা এখান থেকে বলে দিবেন, জি।
জি অ্যামাউন্টটা এখানে বললে ভালো হইতো এটা বলতেছে। না না, এটা এইভাবে নয়, এটা ইয়ে করা হয়েছে, এখান থেকে বলে দিবে একই কথা। এখান থেকে যখন ফর্ম নেবেন একবারে কথা বলে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জি ইনশাল্লাহ। এখন তো আর কোনো কথা আছে, কেউ কোনো প্রশ্ন আছে? ফুয়াদের আম্মু কি কিছু বলবেন? পিছন থেকে, পিছন রুমে যারা বসছেন, কোনো প্রশ্ন আছে আপা? আমি বারবার জিজ্ঞাসা করছি। জি পরের বছর থেকে হবে, কারণ এখন সময় নেই, সামনে মডেল টেস্ট পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা আছে। এই বছরে আমরা হয়তো গড়ে 1 মাস গুনতে পারবো, তাও কতটুকু হবে এটা বলা মুশকিল, কারণ এখন একটা ব্যস্ত সময়।